হ্যালো, আসসালামু আলাইকুম। জব মেডিসিনের আজকে সাধারণ জ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। যারাই আমাদের সাথে আজকে সাধারণ জ্ঞানের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে যুক্ত হবেন, তাদের জন্য আহ, অবশ্যই কিছু এক্সেপশনাল বিষয় রয়েছে, যে বিষয়গুলো বিভিন্ন পরীক্ষাতে আসে। আজকে আপনারা দেখবেন আলোচনার বিষয় কি, সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান স্থাপনা বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এই যে বিষয়গুলো বারবার পরীক্ষা আসে, এমন একটা পরীক্ষা নেই যেখানে এই টপিকটা এড়িয়ে গিয়েছে, সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান স্থাপনা। তা আমরা একটানা ক্লাসটি নেব আমাদের প্রতিদিনের মতোই। আজকের ক্লাসটিও আমরা একটানা নিতে চাচ্ছি। তার আগে যে যেখান থেকে দেখছেন সবার সবাইকে বলবো আজকের ক্লাসটি একটু শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেন। আর কে কোন জায়গা থেকে দেখছেন, আমি কিন্তু ক্লাস যখন শুরু করব একটানাই আমি পড়াবো ইনশাল্লাহ। আপনারা একটু শেয়ার দিয়ে দেন। আহ, আমাদের ক্লাসের মধ্যে যতজন বেশি স্টুডেন্ট থাকবে, ক্লাসটা তত প্রাণবন্ত হবে, ততটা জমবে। তা আমি আশা করি যে আপনাদের সহায়তা থাকবে আজকের ক্লাসটি জমজমাট হতে। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। শিশির ভেজা ফুল, তারপরে আমাদের এখানে সূচনা আক্তার জয়েন করেছেন। কোন জায়গা থেকে জয়েন করেছেন দ্রুত বলে দেন। যে যে জায়গা থেকে জয়েন করেছেন জানিয়ে দেন, তাহলে আপনাদের আহ, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকের ক্লাসেও গিফট থাকবে, সেটা হচ্ছে সোহেলস ম্যাপ। যারা সর্বোচ্চ গিফট করবে তাদের জন্য এক সেট সোহেলস ম্যাপ অর্থাৎ মানচিত্র, দুইটা মানচিত্র আপনার ঠিকানায় চলে যাবে। সর্বোচ্চ শেয়ারকারী শেয়ার দিয়ে দেন। তো আমাদের সাথে যারাই যুক্ত হয়েছেন, কোথা থেকে যুক্ত হয়েছেন এটা একটু জানিয়ে দেন। আমাদের পারভেজ আহমেদ যুক্ত হয়েছেন। তারপরে হ্যাঁ, আমি আজকে টপিক ভিত্তিক আলোচনা করব। টপিক ভিত্তিক প্রতিদিনই তো আমি এমসিকিউ আলোচনা করি, আজকে চিন্তা করেছি আমি যে একটানা একটা টপিক আমি শেষ করাবো। তাহলে স্টুডেন্টরা যারা আমার সাথে জয়েন করবে তারাও এটা খুব এনজয় করবে। দেখা যায় এমসিকিউটাও খুব দরকার, বাট টপিক ভিত্তিক আরো আরো বেশি দরকার। তা আমি টপিক নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসটি সবার জন্যই উন্মুক্ত। তো দেখেন, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ঐতিহাসিক স্থান ও স্থাপনা। এখান থেকে আমি মূলত পড়াবো ঐতিহাসিক স্থান ও স্থাপনা। আপনারা দেখেছেন তো, এর মধ্যে প্রথম যে টপিকটা আমি আলোচনা করব, এখান থেকে দেখেন কতগুলো প্রশ্ন এসেছে এই পর্যন্ত বিসিএস, নিবন্ধন অথবা চাকরির পরীক্ষাতে। যেমন এটা হচ্ছে মহাস্থানগড়। আচ্ছা, আগে একটু বলে রাখি মহাস্থানগড় এটা কি। এটা এক সময় রাজধানী ছিল। এটা হচ্ছে গিয়ে এক সময় রাজধানী ছিল, যার অবস্থান হচ্ছে বগুড়াতে। মহাস্থানগড় একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এখানে অনেকগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গিয়েছে। তো মহাস্থানগড় কোথায় অবস্থিত এটা পরীক্ষাতে আসে। এটার অবস্থান হচ্ছে বগুড়া জেলাতে। তো এটা এই যে পুন্ড্র, বাংলার যে সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র বা পুণ্ড্রবর্ধন, পুন্ড্র বা পুণ্ড্রবর্ধন নামক বর্ধন যে জনপদ, এই জনপদের রাজধানী হিসেবে পরিচিত ছিল। এটা ছিল পুন্ড্র বা পুণ্ড্রবর্ধন জনপদের রাজধানী এই মহাস্থানগড়টা। এখন কারা রাজধানী হিসাবে এটাকে ব্যবহার করত মনে রাখবেন, মৌর্য এবং গুপ্ত বংশ। এই যে মৌর্য, মৌর্য এবং গুপ্ত, বাংলার প্রাচীন রাজবংশ এরা। এই যে মৌর্য বংশ এবং গুপ্ত বংশ, মৌর্য বংশটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাজবংশ। তাহলে এই যে ভারতবর্ষের প্রথম রাজবংশ, ভারতবর্ষের প্রথম রাজবংশ যেটা বা রাজপরিবার যেটা, সেটা হচ্ছে মৌর্য বংশ। তো তারা এই ভারতবর্ষকে শাসন করেছে, তাদের রাজধানী ছিল মহাস্থানগড়। আবার এই যে গুপ্ত, গুপ্ত নামক একটি রাজবংশ ছিল, তারাও এই বাংলাকে শাসন করেছেন, ভারতবর্ষকে শাসন করেছেন।
এই গুপ্ত যুগকে বলা হতো ভারতবর্ষের সোনালী যুগ। তাহলে দেখুন, এই যে ভারতবর্ষের সোনালী যুগ কোনটি পরীক্ষাতে আসে, ভারতবর্ষের সোনালী যুগ এটা হচ্ছে গুপ্ত যুগ। তার মানে গুপ্ত এবং মৌর্য এদের রাজধানীটা ছিল মহাস্থানগড়ে। মহাস্থানগড়ে মানে সবচেয়ে প্রভাবশালী যেই লিডারের নামটা আমরা জেনে থাকি, তিনি হচ্ছেন সম্রাট অশোক। ওনার নাম হচ্ছে সম্রাট অশোক, ওনার নামটাই সবচেয়ে বেশি জড়িত। উনি কে? উনি হচ্ছেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণকারী একজন ব্যক্তি, যিনি এই মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসক। তাহলে দেখুন, এই যে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিল? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক যিনি ছিলেন, শ্রেষ্ঠ শাসক যাকে বলা হয়, তিনি হচ্ছেন সম্রাট অশোক। তার সময় একটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো কলিঙ্গ যুদ্ধ। এই কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 261 বছর পূর্বে ভারতের কলিঙ্গ নামক স্থানে কলিঙ্গ যুদ্ধটা হয়। এই যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো তাহলে তার রাজধানীটা কোথায় ছিল? এই মহাস্থানগড়ে ছিল। তাহলে পরীক্ষা কত ভাবে প্রশ্নটা আসতে পারে, অশোকের রাজধানী কোথায় ছিল, অথবা মৌর্যদের রাজধানী কোথায় ছিল, তারপরে গুপ্তদের রাজধানী কোথায় ছিল, মহাস্থানগড় এটা আসলে কাদের রাজধানী? এটা হচ্ছে পুণ্ড বা পুণ্ডবর্ধন নামক জনপদের রাজধানী ছিল, যার অবস্থান কোথায়? মহাস্থানগড়ের বর্তমান অবস্থান হচ্ছে এই যে বগুড়ায়। ঠিক আছে, বগুড়াতে হচ্ছে তার অবস্থান। এখন দেখো, এখান থেকে আরো কিছু বিষয় আমরা একটু জানি। মহাস্থানগড়ে কি কি আছে? এই যে মহাস্থানগড়, এখানে আসলে আর কি কি আছে? মহাস্থানগড়ের মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে অবস্থিত, যেমন এখানে আছে খোদার পাথর ভিটা। এই যে খোদার পাথর ভিটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তারপরে হচ্ছে এখানে আছে বেহুলার বাসরঘর। বেহুলার বাসরঘর, এই যে বেহুলার বাসরঘর, খোদার পাথর ভিটা, আরেকটা হচ্ছে বৈরাগীর ভিটাও আছে। এটা একটু মনে রাখবেন, পরীক্ষাতে আসবে বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত। তাহলে বৈরাগীর ভিটা, বেহুলার বাসরঘর, খোদার পাথর ভিটা এটা হচ্ছে এই মহাস্থানগড়ে অবস্থিত। আবার শাহ মোহাম্মদ বলখির মাজার, এটি শাহ মোহাম্মদ বলখির মাজার কোথায়? বলখির মাজার, শাহ মোহাম্মদ বলখির মাজার, এটাও কিন্তু এই মহাস্থানগড়ে অবস্থিত। তাহলে এখানে অনেকগুলো স্থাপনা রয়েছে। তারপরে বাংলার যে প্রাচীন লিপি ব্রাহ্মী, এই ব্রাহ্মী লিপির উদ্ভব মানে সন্ধান পাওয়া গিয়েছে এই মহাস্থানগড়ে। তাইলে প্রাচীন লিপির সন্ধান, প্রাচীন লিপির সন্ধান পাওয়া যায় কোথায়? অর্থাৎ বাংলা যে প্রাচীন লিপি, এই বাংলা প্রাচীন লিপির সন্ধান পাওয়া যায় এই মহাস্থানগড়ে। ঠিক আছে, প্রাচীন লিপিগুলো তৈরি হয়েছিল সম্রাট অশোকের শাসন আমলে। তাহলে এই মহাস্থানগড় এটা আসলে বগুড়া শহর থেকে উত্তর দিকে 13 কিলোমিটার উত্তর দিকে গেলে এই মহাস্থানগড় নামক এই শহরটি পাওয়া যায়। এখানে অনেকেই ঘুরতে যায়। কে কে মহাস্থানগড় ঘুরতে গিয়েছেন এখানে আমি একটু দেখতে চাই, কে কে গিয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, আয়েশা সিদ্দিকা এইমাত্র জয়েন করেছেন। আমাদের ক্লাসটা আরো জমজমাট হবে যদি আপনারা ক্লাসটা শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে দেখো এখানে আরেকটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এই যে মহাস্থানগড়, এখানে আবার পাটালিপুত্র নাম ছিল। মহাস্থানগড়টা পরে আবার পাটালিপুত্র নাম হয়ে যায়। ঠিক আছে, পাটালিপুত্র এটা রাজধানী ছিল। বলা হয় মৌর্য এবং গুপ্তদের রাজধানী কোথায় ছিল? পাটালিপুত্র। তা দুইটাই অবশ্যই, দুটোই পাটালিপুত্র। কে যেন একজন কমেন্টস করে বলেছেন যে ভাইয়া পাটালিপুত্র না? ইয়েস, পাটালিপুত্র তো অবশ্যই। তাহলে একটাই রাজধানী ছিল না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সাইফুল
আপনিও গিয়েছেন, অনেকেই গিয়েছেন এখানে। থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা পরবর্তী যেটাতে আসব, আমরা পরবর্তীতে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব 2 নম্বরে, সেটা হচ্ছে উয়ারি বটেশ্বর। দেখুন, এই যে উয়ারি বটেশ্বর নামক 2টা গ্রাম। উয়ারি বটেশ্বর হচ্ছে ঢাকা শহর থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত, 70 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত। তাহলে এটা হচ্ছে ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর পূর্ব দিকে, ঠিক আছে, উয়ারি বটেশ্বর। তাহলে কোন জেলাতে অবস্থিত? পূর্ব দিকে নরসিংদী জেলাতে। তাহলে সেটা হচ্ছে নরসিংদী জেলা। এই যে নরসিংদী জেলাতে মূলত উয়ারি বটেশ্বর নামক 2টা গ্রাম। উয়ারি একটা গ্রাম, বটেশ্বর একটা গ্রাম। এই যে উয়ারি বটেশ্বর, এটা হচ্ছে 5ম থেকে 6ষ্ঠ শতকের মানে নিদর্শন রয়েছে। 5ম থেকে 6ষ্ঠ শতকে মূলত দেখা যাচ্ছে যে এরকম নিদর্শন পাওয়া গিয়েছে। আবার কোথাও লেখা আছে প্রায় 2500 বছর আগে। এটা তো একটা মতান্তর, প্রায় 2500 বছর পূর্বের অনেক নিদর্শন দেখা যায়। আবার কোথাও লেখা আছে 6000 বছর আগের, এরকম। তাহলে এই সালগুলো আপনাদের পড়া দরকার নেই কত সাল আগের, তবে এটা একটা প্রাচীন মানে মানে স্থান, যেটার অবস্থান হচ্ছে এই নরসিংদীতে। উয়ারি বটেশ্বরের অবস্থান কোথায়? এটা হচ্ছে নরসিংদীতে। তারপরে আমরা আরেকটা দেখি, 3 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে যদি বলা হয় যে আর কি কি আছে, তাহলে আমরা দেখি দেয়া আছে উত্তরা গণভবন। এই যে স্থাপনা একটা আছে উত্তরা গণভবন। তাহলে দেখেন উত্তরা গণভবন 1743 সালে নির্মিত। 1743, আবার কোথাও পেয়েছি 1734, তবে এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট। 1743 সালে উত্তরা গণভবন নির্মিত হয়েছে। কে নির্মাণ করেছেন? রাজা দয়ারাম। এই যে রাজা দয়ারাম, তিনি মূলত এই উত্তরা গণভবনটা তৈরি করেছেন। তো উত্তরা গণভবনের অবস্থান কোথায়, এটা কি জানেন আপনারা? এটা কতবার পরীক্ষা আসছে দেখেন তো। উত্তরা গণভবন এর অবস্থান কোথায় অবস্থিত, কে বলতে পারবেন? উত্তরা গণভবন এটা হচ্ছে নাটোর। উত্তরা গণভবনের অবস্থান হচ্ছে নাটোর। তো 1743 সালে প্রতিষ্ঠিত এই উত্তরা গণভবনটি গভর্নর হাউস নাম দেয়া হয়েছিল। বর্তমানে এই উত্তরা গণভবনটি উত্তর অঞ্চলের সচিবালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, কারণ শেখ মুজিবুর রহমান এই উত্তরা গণভবনকে মানে স্বীকৃতি দিয়েছে এবং এটা মেরামত করে এটা সরকারি কাজে ব্যবহার করছে। তার মানে বর্তমানে উত্তরাঞ্চলের সচিবালয় বা সেক্রেটারিয়েট কোনটি? এটা হচ্ছে এই উত্তরা গণভবন, এটা হচ্ছে নাটোরে অবস্থিত। এই ইয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর কে প্রতিষ্ঠা করেছে? এটাও দেবী চৌধুরানীর অধীনস্থ মানে এই রাজা দয়ারাম, যিনি নাটোরে উত্তরা গণভবন নামে এই ভবনটি নির্মাণ করেছেন 1743 সালে। আচ্ছা, তাহলে এবার আমরা চলে যাই আরেকটা অপশনে, আরেকটা প্রশ্নে আমরা চলে যাই। অপশন না, মূলত হচ্ছে আরেকটা টপিক, সেটা হচ্ছে ময়নামতি। এই যে ময়নামতি কোথায় অবস্থিত? ময়নামতি। আচ্ছা, ময়নামতিটা আমি আশা করি যে অনেকেই পারবে। বলুন তো ময়নামতির অবস্থান কোথায়? ময়নামতি যদি বলা হয় ময়নামতি কোথায় অবস্থিত, তাহলে অধিকাংশে বলতে পারবে সেটা হচ্ছে কুমিল্লাতে, তাই না? এটা হচ্ছে কুমিল্লা। তবে সবচেয়ে চমৎকার একটা ছন্দ ব্যবহার করেছে জাহিদ সোহেল ভাই, আমি সেই ছন্দটা একটু লিখছি, তো আপনারা আমার সাথে লিখতে পারেন যে ময়নামতির পাহাড় টিলায় রূপবানের ইট খোলায়।
ময়নামতির পাহাড় টিলায়, ময়নামতির পাহাড় টিলায় রূপবানের ইটখোলায়, রূপবানের ইটখোলায়, এই ছন্দটা একটু লিখেন আপনারা। ময়নামতির প্রাসাদ টিলায় রূপবানের ইটখোলায় শালবনের ভোজ ছিল আনন্দের, শালবনের ভোজ ছিল আনন্দের। আচ্ছা, এ হচ্ছে আমার ছন্দ শেষ। এখানে দেখেন অনেকগুলো স্থান রয়েছে যার অবস্থান কুমিল্লাতে। যেমন এই যে ময়নামতি, ময়নামতি বলতে ময়নামতিকে বুঝায়। পাহাড় টিলা বলতে যেটা একটা স্থান, যেটা হচ্ছে ময়নামতিতে, মূলত হচ্ছে কুমিল্লা যার অবস্থান। রূপবানের ইটখোলা, মনে রাখবেন এই যে রূপবানের ইটখোলা, এটার অবস্থান কোথায়? এটা কি জায়গাটার নাম হচ্ছে রূপবানের ইটখোলা। আপনি যদি ময়নামতিতে যান তখন এই স্থানগুলো পাবেন। পরীক্ষাতে আসবে রূপবানের ইটখোলা, এটার অবস্থান কোথায়? তাহলে এটার অবস্থান হচ্ছে এই কুমিল্লাতে। তারপরে এই যে শালবন, তার মানে হলো শালবন বিহার, এটার অবস্থান কোথায়? তাহলে শালবন বিহারের অবস্থানও এই কুমিল্লাতে। এই যে ভোজ, ভোজ মানে হচ্ছে ভোজ বিহার, এটার অবস্থান কোথায়? এটাও কুমিল্লাতে অবস্থিত। তারপরে আনন্দের মানে কি? এটা হচ্ছে আনন্দ বিহার, মনে রাখবে এটা হলো আনন্দ মানে হচ্ছে আনন্দ বিহার। আচ্ছা, আনন্দ মানে হচ্ছে আনন্দ বিহার। তাহলে দেখো এই যে ময়নামতি, তারপরে পাহাড়টিলা, রূপবানের ইটখোলা, শালবন বিহার, ভোজ বিহার, আনন্দ বিহার, এই সবগুলোর অবস্থান কোথায়? সবগুলোর অবস্থান হচ্ছে কুমিল্লাতে। তাহলে দেখেন এই লাইনটা জাস্ট মনে রাখলে আপনি অনেকগুলো অ্যান্সার দিয়ে ফেলতে পারছেন। ময়নামতির পাহাড় টিলায় রূপবানের ইটখোলায় শালবনের ভোজ ছিল আনন্দের। ময়নামতির পাহাড় টিলায় রূপবানের ইটখোলায় শালবনের ভোজ ছিল আনন্দের। খুব চমৎকার কিন্তু। তাহলে আমরা দেখলাম কুমিল্লা, এই কুমিল্লার স্থানগুলো। ময়নামতি সম্পর্কে এরকম একটা চমৎকার একটা ইতিহাস আছে, সেটা কি জানেন? এই যে ময়নামতি কুমিল্লাতে, ময়নামতি কিন্তু একজন মহিলার নাম। ময়নামতি, এটার পূর্ব নাম কি আপনারা কি জানেন? এটার পূর্ব নাম ছিল রোহিতগিরি। ঠিক আছে, রোহিতগিরি ছিল ময়নামতির পূর্ব নাম। এই রোহিতগিরির বর্তমান নাম ময়নামতি কেন হলো? এই এলাকার রোহিতগিরি একজন রাজা ছিলেন, ওনার নাম হলো রাজা মানিকচন্দ্র। রাজা মানিকচন্দ্র এই ময়নামতিকে পছন্দ করতেন। মানিকচন্দ্র বয়সে অনেক বেশি ছিলেন, ময়নামতি ছিল খুবই ইয়াংস্টার। ময়নামতি রাজি ছিলেন না, কিন্তু মানিকচন্দ্র যেভাবে হোক ময়নামতিকে রাজি করালো, কারণ তিনি রাজা মানুষ। আর ময়নামতি তো আর এমন না, কিন্তু সুন্দর, খুব সুন্দর। মেয়েদের আসলে টাকা পয়সা লাগে না, সৌন্দর্য এই জিনিসটা থাকলে কিন্তু যে কোনো মানুষ তাকে পছন্দ করে। আর যদি একটু বুদ্ধিশুদ্ধি থাকে বা ভালো মেধাবী হয় তাহলে তার কথাই নেই। তাহলে এই যে ময়নামতি, এটা হচ্ছে রাজা মানিকচন্দ্রের স্ত্রী। তাহলে রাজা মানিকচন্দ্রের স্ত্রী হচ্ছে এই ময়নামতি। এই স্ত্রীর নাম অনুযায়ী রোহিতগিরির নাম হয়ে যায় ময়নামতি। ঠিক আছে, রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নাম অনুযায়ী এই ময়নামতির নামকরণ করা হয়, রোহিতগিরির নাম হয়। আচ্ছা, এবার আসি আমরা পরের আরেকটা অংশে। সেটা হচ্ছে আমরা লিখব এই যে আমাদের সোনারগাঁও। দেখুন এই সোনারগাঁও সম্পর্কেও এরকম একটা ইতিহাস আছে। সোনারগাঁও, সোনারগাঁও এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ ঢাকা থেকে 21 কিলোমিটার যদি পূর্ব দিকে যান তাহলে নারায়ণগঞ্জটা পাওয়া যায়। তো এখানে আছে সোনারগাঁও। সোনারগাঁয়ের পূর্ব নাম কি পরীক্ষাতে আসে? সোনারগাঁয়ের পূর্ব নাম আপনারা জানেন কিনা দেখি, কে বলতে পারবেন? চলে, বুদ্ধি লাগে না? না না, রূপ থাকলেই চলে না, আবার বুদ্ধিও লাগে। ঠিক আছে, আমাদের একজন বলেছে রূপ থাকলে হয়, বুদ্ধি লাগে না। না, লাগে, সবই লাগে।
ঠিক আছে, সুন্দর হলে হয় না। তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, সোনারগাঁও এর পূর্ব নাম কি? কে বলতে পারবেন? সোনারগাঁওয়ের পূর্ব নাম পারেন? যদি পারেন লিখেন। ঠিক আছে, কমেন্টস করেন। ঠিক আছে, কমেন্টস করার মাধ্যমেই কিন্তু পড়া হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু জানেন না, কমেন্টস করার মাধ্যমে লেখা হয়ে যাচ্ছে, অথবা আপনি কাগজ কলম নিয়ে লিখেন। ঠিক আছে, আর কৃতজ্ঞতা জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করলে 2টা মানচিত্র পাবেন। এটা আমার লেখা মানচিত্র, সোহেলস ম্যাপ। ঠিক আছে, আমি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব। চেক করব আমি সবচেয়ে বেশি কে শেয়ার করেছে। এবং আমি কুইজ রাখি ক্লাসের মধ্যে, যারা কুইজেও অ্যান্সার করতে পারে তাদেরকে আমি কিন্তু গিফট দিয়েছি। তো আজকের ক্লাসে হচ্ছে যে শেয়ার করবে তার জন্য থাকবে। তাহলে দেখেন, এই যে সোনারগাঁও, এই সোনারগাঁয়ের পূর্ব নাম, যারা অ্যান্সারটা করেছেন সুবর্ণগ্রাম, তাদের সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে সুবর্ণগ্রাম। এই সুবর্ণগ্রাম বর্তমানে সোনারগাঁও কেন হলো? কারণ এখানে সোনারগাঁও মূলত মুসলিম শাসনামলের রাজধানী ছিল। মুসলিম শাসনামলে রাজধানী ছিল এই সোনারগাঁও। তো এখানে 12 ভূঁইয়াদের একজন নেতা ছিলেন, যার নাম হচ্ছে ঈশা খাঁ। এই যে ঈশা খাঁ, ঈশা খাঁ কে ছিলেন? ঈশা খাঁ হচ্ছে 12 ভূঁইয়াদের নেতা। 12 ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ হচ্ছে 12 ভূঁইয়াদের নেতা ছিলেন, কিশোরগঞ্জের ঈশা খাঁ। এই ঈশা খাঁর যে স্ত্রী, ঈশা খাঁর স্ত্রীর নাম হচ্ছে এই সোনা বিবি। ঈশা খাঁর স্ত্রীর নাম কি? সোনা বিবি। এই সোনা বিবির নাম অনুযায়ী আজকের সোনারগাঁ এর নামকরণ হয়েছে। ঠিক আছে, সোনা বিবির নাম অনুযায়ী সুবর্ণ গ্রামের নাম হয়ে যায় সোনারগাঁও। ঠিক আছে, ঈশা খাঁর স্ত্রী। এই সোনারগাঁ স্বাধীন করা হয়েছিল 1338 সালে। আপনারা জানেন, এই যে ফখরুদ্দিন মোবারক শাহ নামক একজন মুসলিম শাসক, ফখরুদ্দিন মোবারক শাহ। তাহলে ফখরুদ্দিন মোবারক শাহ 1338 সালে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা। তাহলে সোনারগাঁয়ের স্বাধীনতা ঘোষণা করলেন কে? ফখরুদ্দিন মোবারক শাহ 1338 সালে। এই ফখরুদ্দিন মোবারক শাহকে বলা হয় বাংলার প্রথম সুলতান। যদি বলা হয় বাংলার প্রথম সুলতান কে? বাংলার প্রথম সুলতান হচ্ছে এই ফখরুদ্দিন মোবারক শাহ। আপনাদের কাছে আমার প্রশ্ন, কে বলতে পারবেন বাংলার প্রথম সুলতান যদি ফখরুদ্দিন মোবারক শাহ হয়, সমগ্র বাংলার প্রথম সুলতান কাকে বলা হয়? কে বলতে পারবেন? উনি তো মূলত সোনারগাঁয়ের সুলতান ছিলেন, মাত্র চালু করেছেন এই বংশটা, কিন্তু সমগ্র বাংলার সুলতান কে ছিল এটা কি বলতে পারবেন আপনারা? দেখি কে বলতে পারেন। হ্যাঁ, সমগ্র বাংলার সুলতান যিনি ছিলেন। আচ্ছা, আমি আশা করি অনেকে পারবে। ঈশা খাঁ 12 ভূঁইয়াদের নেতা, হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখেন, সমগ্র বাংলার সুলতান যিনি ছিলেন তার নাম হচ্ছে ইসলাম খাঁ, সরি ইলিয়াস শাহ। ইলিয়াস শাহ, তার নাম হবে ইলিয়াস শাহ। এই সে ইলিয়াস শাহ যিনি হচ্ছেন সমগ্র বাংলার সুলতান ছিলেন। তাহলে সমগ্র বাংলার সুলতানকে, সমগ্র বাংলার সুলতান হচ্ছে ইলিয়াস শাহ। তিনি সমগ্র বাংলার জনপদগুলোকে একত্রিত করে বাঙ্গালা নাম দিয়েছেন, যার কারণে ওনাকে বলা হয় বাঙালি জাতির প্রথম জনক। ঠিক আছে, বাঙালি জাতির প্রথম জনক বলা হয় এই সম্রাট ইলিয়াস শাহকে। তিনি মূলত সমগ্র বাংলার সুলতান হয়েছিলেন। তার অনেক অবদান আছে বাংলা দেশ প্রতিষ্ঠায়। তাহলে মুসলিম আমলে এই যে সোনারগাঁও, এটা রাজধানী ছিল। এখানে আর কি কি আছে? এখানে আছে পানাম সিটি বা পানাম নগর। আবার এখানে একসময় প্রচুর ব্যবসা বাণিজ্য হতো। মুসলিম শাসন আমলে প্রচুর ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র ছিল এই সোনারগাঁ, এবং সারা বাংলাদেশের বলা যায় সেন্টার। ঠিক আছে, সেন্টার অফ বাংলাদেশ বলা হতো এই সোনারগাঁওকে। আচ্ছা, তাহলে এবার আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা ঐতিহাসিক স্থানে। সেটার নাম হচ্ছে
সেটা হচ্ছে লালবাগ কেল্লা। আচ্ছা, এই যে একটা স্থাপনা, সেটা হচ্ছে লালবাগ কেল্লা। আচ্ছা, এই যে লালবাগ কেল্লা, এটা এটা 1678 সালে নির্মিত হয়। ঠিক আছে, অর্থাৎ নির্মাণ কাজ শুরু করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করলেন কে? আচ্ছা, নির্মাণ কাজ শুরু শুরু করেন, আমি অপশন দিচ্ছি, আমি অপশন দিব হচ্ছে শাহ সুজা। আমি অপশন দিব হচ্ছে শাহ সুজা। আমি অপশন দিব হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খান। তাহলে বলুন তো এখানে সঠিক অ্যান্সার কি আছে? আচ্ছা, আমি আরেকটা দেই, আমি দিব হচ্ছে শাহজাদা আজম। শাহজাদা আজম। আমি আরেকটা অপশন দিব, সেটা হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা? মানে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কে? শাহ সুজা, নাকি শায়েস্তা খান, নাকি শাহজাদা আজম, নাকি আওরঙ্গজেব? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? আপনারা কি পারেন? একজনে বলেছে শায়েস্তা খান, আমাদের মহিবুল্লাহ বলেছেন খ, তারপর মাকসুদা, আমাদের হৃদয় চন্দ্র দেব বলছেন আজম শাহ। হ্যাঁ, হৃদয় চন্দ্র, আপনারটা সঠিক হয়েছে। তার মানে হচ্ছে শাহজাদা আজম 1678 সালে এই লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেছিলেন। এটার পূর্ব নাম কি? এটা পরীক্ষাতে আসে, মনে রাখতে হবে। এটার পূর্ব নাম আওরঙ্গাবাদ দুর্গ। আওরঙ্গাবাদ দুর্গ ছিল, এটা কয়েকবার পরীক্ষা আসে। এই যে আওরঙ্গাবাদ দুর্গের বর্তমান নাম লালবাগ কেল্লা। তাহলে শাহজাদা আজম ছিলেন এই আওরঙ্গজেবের ছেলে। শাহজাদা আজম তার বাবার নাম অনুযায়ী এই আওরঙ্গাবাদ দুর্গ নামক এই বাড়িটি নির্মাণ করে। বিশাল একটা সরকারি ভবন পরবর্তীতে ব্যবহৃত হয়। এই আওরঙ্গাবাদ দুর্গের বর্তমান নামেই লালবাগ কেল্লা, যেটা ঢাকার লালবাগে অবস্থিত। কিন্তু এটা নির্মাণ কাজ শেষ করলেন যিনি, তিনি হচ্ছেন আমাদের এই শায়েস্তা খান। ঠিক আছে, শায়েস্তা খান হচ্ছে নির্মাণ কাজ শেষ করলেন। এখন শায়েস্তা খানের প্রিয় কন্যা ছিল, ওনার নাম হচ্ছে ইরান দোক্ত। এই মেয়েটা হচ্ছে পালিত কন্যা, ইরান দোক্ত। এই যে ইরান দোক্ত, এই মেয়েটাকে পালক আনেন। শায়েস্তা খান ছিলেন বাংলার সর্বশ্রেষ্ঠ সুবেদার। তা সত্ত্বেও শায়েস্তা খানের কোনো সন্তানাদি ছিল না, যার কারণে ইরান দোক্ত নামক এই মেয়েটাকে তিনি পালক আনলেন। এই মেয়েটা আপনাদের মতো অনেক সুন্দরী ছিল, পরিল্লাহান সুন্দর, তাই মেয়েটার নাম হয়ে যায় পরিবিবি। বাস, এই যে পরিবিবি মেয়ের নাম হয়ে গেল। তাহলে পরিবিবির মাজার কোথায়? পরীক্ষাতে আসে, ওনার মাজারটা হচ্ছে এই লালবাগ কেল্লায়। পরিবিবি কোথায় শায়িত আছে? লালবাগ কেল্লায়। এই লালবাগ কেল্লায় শাহজাদা আজম নির্মিত মসজিদটা এখনো আছে। কত মানুষ সেখানে দেখতে যায়। সেই মুঘল আমলের যে স্থাপত্য, তারা কোন ধরনের অস্ত্র ব্যবহার করতেন, তারা কোন ধরনের প্লেট ব্যবহার করতেন, আবার গোসল করতেন, এগুলো কিন্তু লালবাগ কেল্লাতে গেলে আপনি দেখবেন। গিয়েছেন আপনি? কারা কারা গিয়েছেন একটু জানান তো। আচ্ছা, আপনারা যারা যারা গিয়েছেন তারা একটু জানাবেন। তাহলে দেখি আপনাদের মনে আছে কিনা। আমি একটা প্রশ্ন করি, কে বলতে পারবেন পাঁচ বিবি এর মাজার কোথায় অবস্থিত? পাঁচ বিবি এর মাজার, পাঁচ বিবি এর মাজার কোথায় অবস্থিত? আচ্ছা, আমি অপশন দিব হচ্ছে লালবাগ। আচ্ছা, আমি অপশন দিব হচ্ছে লালবাগ কেল্লা। আচ্ছা, দেখি এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে, দেখি বলতে পারবেন আপনারা? যাইনি, যাব। হ্যাঁ, হৃদয় চন্দ্র বলছে যাব, ইনশাল্লাহ হ্যাঁ যাবেন। পরিবিবির আসল নাম হলো ইরান দোক্ত। জি, পরিবিবির প্রকৃত নাম হচ্ছে ইরান দোক্ত ছিল। ওকে, আমাদের পালিত মেয়ের নাম হচ্ছে পরিবিবি। আচ্ছা, আমি মনে হয় কমেন্টস পরে দেখছি। এখানে যারা অ্যান্সার করছেন পাঁচ বিবি এর মাজার কোথায় অবস্থিত, এই যে পাঁচ বিবির মাজার,
এটা কি লালবাগে নাকি লাল কেল্লাতে? অনেকে অ্যান্সার করছে, কিন্তু অনেকের অ্যান্সার হয়নি, কারণ এখানে অপশন এখনো আমি দেইনি। পাঁচ বিবির মাজার যেখানে, সেটা হচ্ছে সোনারগাঁও। ঠিক আছে, এই সোনারগাঁওতে হচ্ছে পাঁচ বিবির মাজার অবস্থিত। ঠিক আছে, পাঁচ বিবির মাজার এটা হবে এই সোনারগাঁও। পাঁচ বিবির মাজার হচ্ছে সোনারগাঁও। ঠিক আছে, যারাই অ্যান্সারটা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে, পাঁচ বিবির মাজার। আর যদি বলা হয় সতর্কতা, যে পরিবানুর মাজার কোথায়? পরিবানু, এই পরিবানুর মাজার কোথায়? পরিবানুর মাজার কোথায়, এরকম যদি প্রশ্ন আসে অনেকেই লালবাগ কেল্লা দিয়ে দিবে। মনে রাখবেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এই পরিবানুর মাজার। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবানুর মাজার। ইনি কিন্তু নবাব স্যার সলিমুল্লাহর বোন, আর পরি বিবি শায়েস্তা খাঁর মেয়ে। ঠিক আছে, আর পাঁচ বিবির মাজার এটা হচ্ছে সোনারগাঁয়ে অবস্থিত। আবার আরেকটা সতর্কতা আপনাদের দিয়ে দেই, সেটা হচ্ছে যদি প্রশ্ন আসে লাল কেল্লা এটা কোথায় অবস্থিত, এটা হবে নয়াদিল্লি। লাল কেল্লার অবস্থান কোথায়? নয়াদিল্লিতে। এই যে লাল কেল্লা, এটা নির্মাতা হচ্ছে সম্রাট শাহজাহান। ঠিক আছে, সম্রাট শাহজাহান লাল কেল্লা নির্মাণ করেছেন, যেটা দিল্লিতে অবস্থিত। আর শাহজাদা আজম নির্মিত যেই সরকারি প্রাসাদ, সেটার নাম হলো লালবাগ কেল্লা, যার পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। এই জিনিসগুলো গুরুত্ব সহকারে শিখতে হবে। এবার আসেন আহসান মঞ্জিল। এটা হচ্ছে নবাবদের একটা নিদর্শন, আহসান মঞ্জিল। আচ্ছা দেখেন, এই যে আহসান মঞ্জিল এটা কোথায়? এটা সবাই জানে, এটা হচ্ছে ঢাকার ইসলামপুরে। এটার অবস্থান ঢাকার ইসলামপুরে অবস্থিত। ঢাকার ইসলামপুরে এই আহসান মঞ্জিল অবস্থিত। এটা 1872 সালে নির্মাণ করলেন যিনি, তার নাম হচ্ছে নবাব আব্দুল গনি। তাহলে নবাব আব্দুল গনি সাহেব আপনার এই আহসান মঞ্জিলটা নির্মাণ করলেন। গনি নির্মাতা, এই আহসান মঞ্জিলের নির্মাতা হচ্ছে আব্দুল গনি। আব্দুল গনির বড় একজন ছেলে, বড় ছেলে যিনি, তার নাম হচ্ছে, ওনার যে বড় ছেলে তার নাম হচ্ছে আহসান উল্লাহ। এই আহসান উল্লাহর নাম অনুযায়ী, এই আহসান উল্লাহর নাম অনুযায়ী আহসান মঞ্জিলের নাম হয়েছে। ঠিক আছে, যেটা হচ্ছে এই আব্দুল গনি সাহেব নির্মাণ করেছেন। নবাবদের অনেক নিদর্শন এই আহসান মঞ্জিলে গেলে পাবেন। বাংলাদেশ সরকার এটাকে 1992 সালে জাতীয় জাদুঘরের অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে, জাতীয় জাদুঘরের অন্তর্ভুক্ত করেন 1992 সালে। জাতীয় জাদুঘরের অন্তর্ভুক্ত হয়, বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে রয়েছে। তারপরে আপনি ঘুরতে যাবেন, এখানে নবাবদের অনেক নিদর্শন রয়েছে। তাহলে এই সেই আহসান উল্লাহ, যিনি হচ্ছেন কার পিতা জানেন? আহসান উল্লাহর সন্তান হচ্ছে এই যে নওয়াব সলিমুল্লাহ। নওয়াব সলিমুল্লাহ আর হচ্ছে ওই যে পরিবানু, এই যে পরিবানু তার বাবা। তাহলে সলিমুল্লাহ আর পরিবানু দুইজন হচ্ছে ভাই বোন, আর তার বাবার নাম হচ্ছে আহসানুল্লাহ, আবার তার দাদার নাম হচ্ছে নবাব আব্দুল গনি। এই আব্দুল গনি সাহেব আহসান মঞ্জিল নির্মাণ করেছেন। আহসান মঞ্জিল এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে 1901 সালে প্রথম বৈদ্যুতিক বাতি প্রজ্বলন হয়। তাহলে প্রথম বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত হয় কোথায়? প্রথম বৈদ্যুতিক বাতি প্রজ্বলিত এটা হয়েছিল এই নবাবদের আহসান মঞ্জিলে। এরপর দিন, অর্থাৎ আহসান মঞ্জিলের বৈদ্যুতিক বাতি প্রজ্বলনের পরদিন সমগ্র ঢাকার শহরে নবাবদের খরচে এই বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়। নবাবরা কিন্তু বাংলাদেশে
অনেক দান করেছেন, অনেক দান করেছেন, অনেক অবদান রয়েছে তাদের। শুধু কি তাই, এই যে ওয়াসা, বাংলাদেশে প্রথম ওয়াসা প্রতিষ্ঠা করেছে নবাবরা, কিন্তু নবাবদের সেই প্রভাব প্রতিপত্তি আজকে হারাতে বসেছি আমরা। নবাবদের সেই সূর্য বীর্যয় আজকে আর নেই। তাহলে আহসান মঞ্জিল সম্পর্কে আমরা এক নজরে জেনে গেলাম। এবার আমরা যাব হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনের মধ্যে কয়েকটা বিহার শিখব। বিহার, আপনাদেরকে যদি আমি বলি বাংলাদেশে প্রাচীন যে বিহার আছে, এখন শিখব কি বিহার। এই বিহার মানে হচ্ছে বৌদ্ধদের পবিত্র স্থান। বিহার মনে রাখতে হবে, বৌদ্ধদের পবিত্র স্থান। বৌদ্ধদের পবিত্র স্থানের নাম কি? বৌদ্ধদের পবিত্র স্থানের নাম হচ্ছে বিহার। তো এখন দেখেন বাংলাদেশের যে বিহারগুলো, যেমন একটা বিহারের নাম হচ্ছে সীতাকোট বিহার, সবচেয়ে প্রাচীন বিহার। সীতাকোট বিহার, এই সীতাকোট বিহার সম্পর্কে যে কতবার প্রশ্ন এসেছে নিবন্ধনে, প্রাইমারিতে, বিসিএস এ, শুধু এগুলো ঘুরে ফিরে আসে, কিন্তু আমরা পারি না, ওই যে গুরুত্ব দেই না বলে। সীতাকোট বিহার, এটার অবস্থান হচ্ছে দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে উঁচু জেলা দিনাজপুর, এবং এখন প্রচন্ড শীত। তারপর দেখেন, এটা তো গেল, তারপরে যদি আসে সোমপুর বিহার। এই যে সোমপুর বিহার, এটার অবস্থান কোথায়? সোমপুর বিহার হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলাতে। এই নওগাঁয় অবস্থিত হচ্ছে সোমপুর বিহার। সোমপুর বিহারের আরেকটা নাম আছে, এটার আরেক নাম কি? এটার আরেক নাম হচ্ছে পাহাড়পুরের বৌদ্ধ বিহার। তাহলে এটাকে বলা হয় পাহাড়পুরের বৌদ্ধ বিহার। আমি কিন্তু টপিক ভিত্তিক আলোচনা করছি, যারাই শেষে জয়েন করেছেন একটু থাকেন, দেখেন আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, এখান থেকে অনেক প্রশ্ন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে পাহাড়পুরের বৌদ্ধ বিহার, এটার আরেক নাম। এই যে সোমপুর বিহার, এটা নির্মাতা কে ছিলেন? এটার নির্মাতা হচ্ছে পাল যুগের সর্বশ্রেষ্ঠ রাজা, যার নাম হচ্ছে ধর্মপাল। এই ধর্মপাল মূলত সোমপুর বিহারটা নির্মাণ করেছেন নওগাঁতে। আর এই সোমপুর বিহারটা উপমহাদেশের সবচেয়ে বড়। তাহলে যদি বলা হয় উপমহাদেশের সবচেয়ে বৃহৎ কোনটি, কোন বিহার, সেটা হচ্ছে সোমপুর বিহার। ঠিক আছে। তারপরে এই নওগাঁতে আরেকটা বিহার আছে, যার নাম হচ্ছে জগদ্দল বিহার। ঠিক আছে, জগদ্দল বিহার, এটার অবস্থান কোথায়? জগদ্দল বিহার, এটার অবস্থানও এই নওগাঁয় অবস্থিত। তার মানে আমরা বুঝলাম, বিহার শব্দটা থাকলে বুঝবেন এটা হচ্ছে বৌদ্ধ। সোমপুর বিহার যদি বলা হয়, তারপরে ধরেন বলা হচ্ছে সীতাকোট বিহার, এটা বলা হলো, আবার শালবন বিহার। ঠিক আছে, তাহলে এই যে বিহার শব্দটা থাকলে এটা বৌদ্ধতার একটা নিদর্শন। বাংলাদেশে পালরা, এরা কিন্তু বৌদ্ধ ছিল, এটা মনে রাখতে হবে, পালরা ছিল বৌদ্ধ। এবার যেমন আরো কয়েকটা বিহার সম্পর্কে আমরা একটু দেখি, যেমন যদি আসে শালবন বিহার। আচ্ছা, আপনাদের দেখি মনে আছে কিনা, কে দেখি বলতে পারেন। যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি যে শালবন কোথায় অবস্থিত, দেখি মনে আছে কিনা। শালবন এর অবস্থান, শালবনের অবস্থান কোথায়? আমি অপশন দিব হচ্ছে কুমিল্লা, আমি অপশন দিব হচ্ছে গাজীপুর। দেখি কে বলতে পারেন এই প্রশ্নটা, একটু মাথা খাটান। আমি আশা করি যে আপনাদের মনে আছে। একটু আগে কিন্তু আমি এটার সিনোনিম পড়িয়েছি। শালবনের অবস্থান কোথায়, কুমিল্লাতে নাকি গাজীপুরে? আমাদের রেদোয়ানা, উনি বলেছেন কুমিল্লাতে। সুমাইয়া, উনি কুমিল্লা বলেছেন। মমিন হোসেন কুমিল্লা বলেছেন। তারপরে ফাতিহা নূর, ফাতিহা তাসনিম বলেছেন বুদ্ধ। আমাদের কুমিল্লা অনেকে বলছেন। ঠিক,
দেখেন এখানে শালবন যদি বলে তাহলে সেটা গাজীপুর হবে। ঠিক আছে, এখানে এই প্রশ্নের উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে গাজীপুর। যখন বলা হবে শালবন বিহার, শালবন বিহার যখন বলা হবে, এটার অবস্থান হচ্ছে কুমিল্লায়। ঠিক আছে, বিহার শব্দটা না থাকলে হচ্ছে গাজীপুর হবে। শালবন, এই বনটার অবস্থান হচ্ছে গাজীপুরে। যখন বলা হবে শালবন বিহার, তখন হবে কুমিল্লায়। এভাবে আপনাকে মানে পেঁচে ফেলে দিবে যে আপনি আসলে ভালো করে পড়েছেন কিনা। কেউ হচ্ছে কোন রকম পড়ে চান্স পাওয়ার চেষ্টা করে, নো, এটা হবে না। আপনাকে পারতে হবে, ভালো করে পারতে হবে। তাহলে এবার দেখবো হচ্ছে আমরা কয়েকটা মন্দির, আমরা মন্দিরগুলো একটু দেখে নেই। বাংলাদেশে কি কি মন্দির আছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসার মতো। প্রথমে আমরা শিখবো হচ্ছে কান্তজির মন্দির। আচ্ছা, মন্দির যদি বলা হয় কাদের পবিত্র স্থান? মন্দির বললে হচ্ছে হিন্দুদের পবিত্র স্থান বা সনাতনীদের পবিত্র স্থান, যেটা সেটা হচ্ছে মন্দির। তাইলে এই যে মন্দির, আমরা যদি বলে কান্তজির মন্দির, এটা কোথায় অবস্থিত? বাংলাদেশে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে কান্তজির মন্দির, কান্তজীয় মন্দির বলা হয় এটাকে। এই কান্তজীয় মন্দিরের অবস্থান কোথায়? হ্যাঁ, রাজ আহমেদ সঠিক অ্যান্সার দিয়েছে। রিদওয়ানা, আপনারটা সঠিক অ্যান্সার। রিজওয়ানা অনেকগুলো অ্যান্সার দিয়েছে আজকে। তারপরে উৎপল, হ্যাঁ আপনারটা হয়েছে না, আপনি গাজীপুর দিয়েছেন। শালবন, ইয়েস। কান্তজিয়র মন্দির, এটাও দিনাজপুরে অবস্থিত। ঠিক আছে, দিনাজপুরে অবস্থিত হচ্ছে এই কান্তজির মন্দির। আরেকটা মন্দির একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। মনে রাখবেন, এই যে ঢাকেশ্বরী মন্দির, এটার অবস্থান হচ্ছে ঢাকাতে, পুরান ঢাকায়, গাজীপুরে, আজিমপুরে পড়েছে। এটা হচ্ছে ঢাকায়। এই যে ঢাকেশ্বরী মন্দির, এটার নির্মাতাকে পরীক্ষাতে আসে। এটার নির্মাতা হচ্ছে বল্লাল সেন, সেন বংশের একজন রাজা বল্লাল সেন এই ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেছেন। ঢাকেশ্বরী মন্দির, এটা হচ্ছে একটা জাতীয় মন্দির। বাংলাদেশের যে জাতীয় মন্দির, এটার নাম হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। একটু বলে রাখি, এই যে ঢাকেশ্বরী মন্দির, এই মন্দিরের নাম অনুযায়ী ঢাকার নামকরণ হয়েছে। ঢাকার নামকরণ কোন মন্দিরের নাম অনুযায়ী? সেটা হচ্ছে ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী। তাহলে ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুযায়ী ঢাকার নামকরণ হয়েছে। ঠিক আছে, যদি বলা হয় ঢাকার শহরের গোড়াপত্তন করেন কারা, তাহলে হবে মুসলিমরা। ঢাকার শহরের গোড়াপত্তন করেছেন মুসলিমরা। আর ঢাকাকে রাজধানী ঘোষণা করেছেন কারা? তাও মুসলিমরা। ইসলাম খান, 1610 সালে ইসলাম খান এই ঢাকাকে রাজধানী ঘোষণা করেন প্রথমে। আচ্ছা, তাহলে ঢাকেশ্বরী মন্দিরের পরে আরেকটা মন্দির আমরা শিখবো, সেটা হচ্ছে আদিনাথ মন্দির। আদিনাথ মন্দির, এটা কোথায় অবস্থিত? দেখেন, যদি বলা হয় আদিনাথ মন্দির, মনে রাখতে হবে আদিনাথ মন্দিরের অবস্থান হচ্ছে মহেশখালী, কক্সবাজার। তাহলে কক্সবাজারের মহেশখালীতে এই আদিনাথ মন্দিরের অবস্থান। এটা অনেক পরীক্ষা আসছে, কতগুলো পরীক্ষা যে আসছে আমি আসলে হিসাব দিতে পারবো না। অনেক পরীক্ষা আসছে আদিনাথ মন্দিরের অবস্থান কোথায়, অথবা মহেশখালী বিখ্যাত কেন এই আদিনাথ মন্দিরের জন্য। ঠিক আছে, তাহলে মন্দির গেল। এবার আসেন আমরা শিখবো হচ্ছে মসজিদ। আমরা দেখি বাংলাদেশের বিখ্যাত কয়েকটা মসজিদ আছে, এক নজরে একটু দেখে নিই মসজিদগুলো। তাহলে দেখেন, মসজিদ বললে কাদের পবিত্র স্থান? মুসলমানদের। দেখেন মনে আছে কিনা, বিহার হচ্ছে বৌদ্ধদের পবিত্র স্থান, মন্দির এটা হিন্দুদের পবিত্র স্থান, আর মসজিদ মুসলমানদের পবিত্র স্থান। তাইলে যদি মসজিদ বলা হয়, বলেন তো বাংলাদেশের প্রথম মসজিদ কোনটা? বিডি মানে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম মসজিদ, এটা আমার গত ক্লাসে আমি পড়িয়েছিলাম। একজনে অ্যান্সার দিয়ে অলরেডি একটা গিফট পেয়েছে। আমি এই অ্যান্সারটা করার কারণে আমি তাকে মানচিত্র উপহার দিয়েছিলাম। দেখেন, বাংলাদেশের প্রথম মসজিদ যেটা, সেটা হচ্ছে লালমনিরহাটে। যে লালমনিরহাট, লালমনিরহাটে অবস্থিত এই মসজিদটা, যে মসজিদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম মসজিদ।
সাহাবায়ে সাহাবায়ে কেরাম মসজিদ। সাহাবায়ে কেরাম মসজিদ এটা হচ্ছে বাংলাদেশের প্রথম মসজিদ। এটা আরেকটা নামও আছে, এটাকে আবার বলা হয় হারানো মসজিদ। সাহাবায়ে কেরাম মসজিদ অথবা অথবা হারানো মসজিদ। হারানো মসজিদ কেন? কারণ এই মসজিদটা নির্মিত হয়েছিল 61 হিজরিতে। 61 হিজরিতে নির্মিত হয়েছে এই মসজিদটি। তো সাহাবীরা প্রথম এসে এই উপমহাদেশে প্রথম এই মসজিদটা নির্মাণ করে, কিন্তু এই এলাকা তো তখন মুসলমান ছিল না। এটা আসলে অনাবাদ থাকতে থাকতে একসময় দেখা যায় গাছপালায় ঢেকে যায়। পরবর্তীতে এটা মানুষ আবিষ্কার করে দেখে যায় আর এটা তো একটা মসজিদ। তো এই যে পুনরায় পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় হারানো মসজিদ। বাংলাদেশে এরকম অনেক পুরানো স্থাপনা আছে, মন্দির আছে, তারপরে হচ্ছে বিহার আছে, এগুলো মাটির নিচে চাপা পড়ে গিয়েছে। অনেক মসজিদও মাটির নিচ থেকে বের হয়, আমরা এগুলাকে বলি গায়েবী মসজিদ। আসলে গায়েবী বলতে এরকম কিছুই না, এগুলো হচ্ছে একসময় মানুষ তৈরি করেছে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে, হয় কখনো ভূমিকম্প অথবা তার চেয়েও ভয়াবহ অনেক প্রাকৃতিক দুর্যোগের কারণে এগুলো মাটি চাপা পড়ে যায়, অথবা বন্যা, ভয়াবহ বন্যার কারণেও অনেক সময় এগুলো মাটি চাপা পড়ে যেত। তখন এগুলো মাটির নিচ থেকে পাওয়া যায় বলে এগুলোকে বলা হয় গায়েবী অথবা হারানো। আচ্ছা, তাহলে এই মসজিদগুলো আমরা দেখলাম। বাংলাদেশের প্রথম মসজিদ এটা হচ্ছে সাহাবায়ে কেরাম মসজিদ। এবার আমরা দেখব হচ্ছে বাংলাদেশের আরেকটা মসজিদ, খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ। এটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। পরীক্ষাতে আসে, দেখো যদি প্রশ্ন আসে যে 60 গম্বুজ মসজিদ, 60 গম্বুজ মসজিদ এটা কোথায় অবস্থিত, তাহলে এটার অবস্থান হচ্ছে বাগেরহাটে। তাহলে এটার অবস্থান হচ্ছে কোথায়? বাগেরহাট। বাগেরহাটে অবস্থিত। আচ্ছা, এটার নির্মাতাকে? নির্মাতা হচ্ছে পীর খান জাহান আলী। পীর খান জাহান আলী, উনি 14 শতকে এটা নির্মাণ করেন। 14 শতক। তাহলে 14 শতকের নির্মিত মসজিদ 60 গম্বুজ মসজিদ। এই মসজিদে গম্বুজ সংখ্যা কত, এটা আপনাদের একটু কমেন্টস আমি দেখতে চাচ্ছি। এটার গম্বুজ সংখ্যা কয়টি বলেন তো? 60 গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা কয়টি? এটা আমাদের একজনে আগে অ্যান্সার করে ফেলেছে যে ভাইয়া তো এই প্রশ্নটা করবেই। আসলেই এই প্রশ্নটি আসে বারবার, মানে এই প্রশ্নটা 60 গম্বুজ মসজিদে গম্বুজ সংখ্যা কয়টি? সবাই কল্পনা করা হচ্ছে যেহেতু 60, মানে সবাই চিন্তা করে 60টি মনে হয়, কিন্তু 60টি না। আসলে 60 গম্বুজ মসজিদে আমাদের এটা জান্নাতুল ফেরদৌস অ্যান্সার করেছেন, বাবুল ইসলাম অ্যান্সার করেছেন, নুমান অ্যান্সার করেছেন, আসমা, তারপরে হচ্ছে শারমিন চৌধুরী, তারপর হচ্ছে বন্ধু আলামিন আহমেদ বন্ধু বলেছে, হাসিব আলম আপনারটা সঠিক হয়েছে, রহমান, আরিফুর রহমান, তারপরে হচ্ছে রহমতুল্লাহ, তারপর হচ্ছে পাঠান, অনেকের অ্যান্সার সঠিক হয়েছে। তার মানে হচ্ছে 81টি। ঠিক আছে, এই 81টি গম্বুজ রয়েছে 60 গম্বুজ মসজিদে। ঠিক আছে, তারপরে আরেকটা সতর্কতা, সেটা হচ্ছে যখন বলা হবে 7 গম্বুজ মসজিদ, এই যে 7 গম্বুজ মসজিদ, এইটা কোথায় অবস্থিত? দেখেন, একটা হচ্ছে 60 গম্বুজ মানে 60 ডোমস, এটা হচ্ছে 7 ডোমস। 7 গম্বুজ মসজিদ, এটার অবস্থান কোথায় পরীক্ষাতে আসে? আমি দেখি অপশন দেই। আমি 1 নম্বর অপশন দিব হচ্ছে মোহাম্মদপুর। মোহাম্মদপুর। আমি খতে অপশন দিব হচ্ছে বাগেরহাট। কি হবে বলেন তো সঠিক অ্যান্সার? ক না খ? ক বা খ লিখবেন। বাগেরহাট নাকি মোহাম্মদপুর, এটা কোথায় অবস্থিত? এই 7 গম্বুজ মসজিদ মোহাম্মদপুরে নাকি বাগেরহাটে অবস্থিত? একটু জানিয়ে দেন। 7 গম্বুজ মসজিদ এটার অবস্থান কোথায়? হ্যাঁ, এটার অবস্থান কোথায়, এই যে প্রশ্ন, মোহাম্মদপুরে নাকি বাগেরহাটে? একজন বলেছে ঢাকায়, আরেকজন বলেছেন মোহাম্মদপুরে, আমাদের নীলা মেঘ বলেছে মোহাম্মদপুরে, তারপরে আমাদের এখানে
অনেকে দেখছি অ্যান্সার করছেন। আসলেই আমার খুব ভালো লাগে যখন দেখি রেসপন্স করেন, আর যখন দেখি যে না একবারে মানে কোনো প্রকার রেসপন্স নেই, তখন ভাবি যে আসলে ক্লাসটা মনে হয় আপনারা বুঝতেছেন না, অথবা আমি বুঝাতে পারছি না আপনাকে। ঢাকার মোহাম্মদপুর, ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে এই মোহাম্মদপুরে, তাহলে বাগেরহাটে 60 গম্বুজ আর মোহাম্মদপুরে হচ্ছে এই 7 গম্বুজ। এই যে 7 গম্বুজ মসজিদ, এটার নির্মাতা কে? মনে রাখতে হবে, এটার নির্মাতা যিনি, তিনি হচ্ছেন উমিদ খাঁ। তাহলে উমিদ খাঁ হচ্ছেন শায়েস্তা খানের ছেলে। উমিদ খাঁ এটার নির্মাতা, যিনি শায়েস্তা খানের ছেলে। তাহলে শায়েস্তা খানের ছেলে উমিদ খাঁ এই 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা অ্যান্সার করেছেন সবাইকে ধন্যবাদ। তো অনেকে দেখছি অ্যান্সার করছেন, তাহলে আরেকটা একটু ঘোষণা আপনাদেরকে দিয়ে দেই। সেটা হচ্ছে আমাদের জব মেডিসিন 47তম বিসিএস এর জন্য যে ম্যারাথন একটা কোর্স চালু করেছে। আজকের মধ্যে যদি কেউ ভর্তি হন, 5,000 টাকার পরিবর্তে মাত্র 3,000, ঠিক আছে, 5,000 টাকার পরিবর্তে মাত্র 3,000 টাকা ভর্তি হতে পারবেন। আগামী 7 তারিখ একটা সেমিনার আছে, তো অনলাইনে যারা ভর্তি হবেন এই সুযোগটা পাচ্ছেন। 150 দিনে 150 মার্ক কমন রাখার সে আশা আমরা করি, এবং কি সর্বোচ্চ আমরা চেষ্টা করবো, ইনশাল্লাহ থাকবে। 150 মার্ক নিশ্চিত করার মানে একটা অঙ্গীকার আমরা করেছি। ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন, ভালো কিছু পাবেন। তার আজকের মধ্যে যদি ম্যারাথন ব্যাচটাতে ভর্তি হন 47তম বিসিএস এ, তাহলে 5,000 টাকার পরিবর্তে আপনি 3,000 টাকায় ভর্তি হতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। বাংলাদেশে আর কয়েকটা মসজিদ আছে, যেমন বাঘা মসজিদ। বাঘা মসজিদের অবস্থান কোথায়? দেখেন, যদি বলা হয় বাঘা মসজিদ, তাহলে বাঘা মসজিদ এটার অবস্থান হচ্ছে রাজশাহীতে। ঠিক আছে, কয়েকটা মসজিদ, এটার অবস্থান হচ্ছে রাজশাহীতে। তারপরে যদি বলে কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত, এই যে কুসুম্বা মসজিদ, এটার অবস্থান হচ্ছে নওগাঁতে। নওগাঁতে অনেকগুলো প্রাচীন স্থাপনা আছে। কুসুম্বা মসজিদ এটা হচ্ছে নওগাঁতে। আতিয়া জামে মসজিদ এটা কোথায় অবস্থিত? আতিয়া জামে মসজিদ এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে টাঙ্গাইল। আতিয়া জামে মসজিদ এটার অবস্থান হচ্ছে টাঙ্গাইলে। তারপরে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্টেন্ট আমি গুরুত্ব দিয়ে যে বিষয়টা পড়তে বলবো এই পরীক্ষার জন্য, অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো সেটার জন্য পড়বেন ছোট সোনা মসজিদ। যদি বলা হয় ছোট সোনা মসজিদ এটা কোথায় অবস্থিত, অথবা যদি প্রশ্ন আসে বড় সোনা মসজিদ এটা কোথায় অবস্থিত, তাহলে মনে রাখবেন ছোট সোনা মসজিদ অথবা বড় সোনা মসজিদ এটার অবস্থানটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। এই ছোট সোনা মসজিদ এর হচ্ছে চাপাইতে, এটা হলো চাপাই নবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা হচ্ছে চাপাই নবাবগঞ্জ, যেখানে ছোট সোনা মসজিদের অবস্থান। আর এই যে বড় সোনা মসজিদ এটা হচ্ছে গৌড়ে, পশ্চিম বাংলার গৌড় আমরা বলি, এই গৌড়ে অবস্থিত হচ্ছে এই বড় সোনা মসজিদটি। তাহলে ছোট সোনা মসজিদ এবং বড় সোনা মসজিদ এগুলা পরীক্ষার মধ্যে আসে।
আরেকটা প্রশ্ন দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে বাইতুল মুকাররম। মনে রাখবেন, এই যে বাইতুল মুকাররম মসজিদ, বাইতুল মুকাররম যে মসজিদ, এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের জাতীয় মসজিদ। বাইতুল মুকাররম হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ। এটা নির্মাণ করা হয়েছে কবে? 1968 সালে থারিয়ানি, পাকিস্তানের থারিয়ানি মূলত বাইতুল মুকাররম এই মসজিদটা নির্মাণ করেছেন। যে মসজিদটাকে 1974 সালে ইসলামী ফাউন্ডেশনের অধীনস্থ করে জাতীয়করণ করা হয়। তাহলে 1974 সালে এই বাইতুল মুকাররমটাকে ইসলামী ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত, অর্থাৎ এটাকে জাতীয়করণের ঘোষণা দেয়। এটা হচ্ছে ঢাকায় অবস্থিত। তাহলে এই যে মসজিদ, এই যে মন্দির, এই যে বিহার, তারপর স্থাপনা, এই যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদেরকে পড়িয়েছি, এগুলো আরো ডিপলি পড়বেন। এটা হচ্ছে টপিক ধরে ধরে পড়বেন। আজকে তো আমি টপিক অনুযায়ী পড়িয়েছি। দেখেন, যারা প্রথম থেকে এ পর্যন্ত ক্লাস করেছেন, আপনাকে অবশ্যই বলতে হবে যে ভাইয়া আজকের ক্লাসটা টপিক অনুযায়ী ছিল। তো যারাই আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিলেন, এতক্ষণ পর্যন্ত সবাইকে আমি ধন্যবাদ জানাবো, এমনকি আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। আপনাদের এতক্ষণ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটি কেমন ছিল? যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ইয়েস লিখবেন, এবং যদি কোনো পরামর্শও থাকে বা কোনো সাজেস্ট যে এই টপিকটার উপরে মনে হয় ধারাবাহিক যদি ক্লাস হতো তাহলে ভালো হতো, প্রয়োজন আমি খুব শীঘ্রই আবার ক্লাস নিব, খুব শীঘ্রই ওই টপিক অনুযায়ী আমি ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ক্লাস এখানেই শেষ।